হ্যালো এভরিওয়ান, 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে জানাচ্ছি আমি সাদর আমন্ত্রণ। আমি সুকল্যাণ ঘোষ আকাশ আজকে আছি তোমাদের সাথে পদার্থবিজ্ঞানের প্রথম পত্র নিয়ে। আজকে আমরা পড়ব মহাকর্ষ এবং অভিকর্ষ সম্পর্কে। আমাদের এই চ্যাপ্টারটি তুলনামূলক সহজ হলেও আমাদের প্রতি বছরই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কিন্তু একটি থেকে দুটি কোশ্চেন অবশ্যই আসবে আমাদের এই মহাকর্ষ এবং অভিকর্ষ থেকে। তাহলে চলো আর দেরি না করে আমাদের মূল চ্যাপ্টারে চলে যাওয়া যাক। প্রথমে আমরা যে প্রবলেম সেটটি দেখব সেটি হচ্ছে গিয়ে মহাকর্ষ বলের সূত্র সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে। সমস্যাটি সমাধান করার পূর্বে চলো যে জিনিসটি দেখে নেই সেটি হচ্ছে আমাদের মহাকর্ষের সূত্রটি কি ছিল। আশা করছি তোমাদের সবারই মহাকর্ষের সূত্রটি মনে রয়েছে, তাও আমি তোমাদের সবার সুবিধার জন্য আরও একবার রিপিট করে দিচ্ছি। আমাদের মহাকর্ষ সূত্রটি বলা রয়েছে যে এ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমরা যদি এটি লিখি আমরা পেয়ে যাচ্ছি F is proportional to m1 m2, যেহেতু এই মহাকর্ষ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সুতরাং আমরা এই দুটি যে সম্পর্ক রয়েছে সেটি লিখতে পারি এবং আমরা এই সম্পর্ক থেকে সহজে আমাদের যে মহাকর্ষের সূত্র রয়েছে সেটি প্রতিপাদন করতে পারি। আমরা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে একটি ধ্রুবক এনেছি যেটিকে আমরা বলছি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এবং এটির একটি নির্দিষ্ট মান রয়েছে যেটি হচ্ছে গিয়ে 6.673 × 10⁻⁻7 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখন খুব সহজ একটি প্রশ্নের সমাধান আমরা করে নেই চলো, কিন্তু এই প্রশ্নটি কিন্তু সহজ হলেও তোমরা দেখতে পাচ্ছ 2016-17 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু এই প্রশ্নটি এসেছিল। আমাদেরকে বের করতে হবে হচ্ছে গিয়ে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। এখন আমরা জানি মহাকর্ষের সূত্র হচ্ছে গিয়ে F = g m1 m2 ডিভাইডেড বাই r², বা আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি F r² ডিভাইডেড বাই m1 m2 ইকুয়াল টু g। এখন আমরা জানি F এর যে মাত্রা সেটি হচ্ছে গিয়ে m l t/2, যেহেতু r হচ্ছে আমাদের লেন্থ তাই লেন্থের মাত্রা হচ্ছে l² এবং আমাদের ভরের মাত্রা আমরা জানি m, তাহলে আমরা লিখে ফেলতে পারি m²। তাহলে আমরা এটাই যদি সমাধান করে ফেলি আমরা পেয়ে যাচ্ছি m/1 l³ t/2। এটি হচ্ছে গিয়ে আমাদের মাত্রা। আর আমাদের প্রশ্নে যদি মাত্রার সমীকরণ চায় তাহলে আমাদের যে অ্যান্সার রয়েছে সেটিকে থার্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। তাহলে আমাদের যদি মাত্রা বলে আমরা শুধু এই পার্টটুকু লিখব, আর আমাদের যদি মাত্রা সমীকরণ বলে আমরা থার্ড ব্র্যাকেট সহ লিখব। দেখতেই পাচ্ছ আমাদের এই প্রশ্নটি ছিল খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটি প্রশ্ন, কিন্তু এই স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে চলো আমরা আমাদের যে দ্বিতীয় সমস্যা রয়েছে সেই দ্বিতীয় সমস্যাতে চলে যাই। আমাদেরকে এখানে বলা রয়েছে দুইটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তিত হবে যদি একটি কণার ভর পূর্বের ভরের তুলনায় দ্বিগুণ এবং অন্য কণার ভর 3 গুণ করা হয় এবং একই সাথে তাদের মাঝের দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, তাহলে তাদের মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে কয়েকটি কেস বলা রয়েছে। আমরা আমাদের যে ফার্স্ট কেস রয়েছে আমরা ফার্স্ট কেসে বলতে পারি যে আমাদের বেসিক সূত্রটি যেটি রয়েছে মহাকর্ষের সূত্র F = g m1 m2 ডিভাইডেড বাই r², যেখানে m1টা হচ্ছে আমার প্রথম বস্তুর ভর, m2 হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় বস্তুর ভর, r2 হচ্ছে গিয়ে আমার বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন আমাদেরকে বলা রয়েছে যে প্রথম বস্তুর ভর পূর্বের তুলনায় দ্বিগুণ করা হলো, তার মানে m1টা হয়ে যাবে আমার টুয়াইস m1 এবং আমাকে বলা রয়েছে যে অন্য কণার ভর 3 গুণ করা হলো, তাহলে m2 আমার হয়ে যাচ্ছে 3m2। আর যেহেতু দূরত্ব পূর্বের তুলনায় দ্বিগুণ করা রয়েছে তাই r এর মান আমার হয়ে যাবে টুয়াইস r।
তাহলে আমরা কিন্তু সেকেন্ড যে আমাদের কেসটি রয়েছে সেখানে এই মানগুলো যদি বসিয়ে দেই, তাহলে এটা যদি আমাদের f1 যদি হয় আমাদের ফার্স্ট কেস, তাহলে আমরা f2 সমান সমান লিখতে পারি g twice m1 into thrice m2 divided by twice r তার হোল স্কয়ার। বা আমরা এখান থেকে লিখতে পারি g m1 m2 divided by r স্কয়ার, আর এখানে 3 আর 2 গুণ করলে হচ্ছে 6 আর 2 এর স্কয়ার হচ্ছে আমাদের 4। এটিকে আমরা যদি একটু সংক্ষিপ্ত রূপে প্রকাশ করতে চাই, তাহলে আমি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করতে পারি, এবং 6কে আমি যদি 2 দিয়ে ভাগ করি আমার 3 আসছে, 4কে 2 দিয়ে ভাগ করলে আমার 2 আসছে, বা 3/2 চলে আসছে। আর এই যে পার্টটি রয়েছে দেখো, এই পার্টটি সমান সমান আমরা কিন্তু লিখে ফেলতে পারি m1। তাহলে দেখো সবশেষে আমরা বলে ফেলতে পারি f2 সমান সমান 3/2 f1। তার মানে আমি যদি এই পরিবর্তনগুলো সাধন করি, তাহলে আমার পরবর্তী অবস্থায় যে মহাকর্ষ বলের মান রয়েছে সেটি হবে পূর্বের মহাকর্ষ বলের তুলনায় 3/2 বা 1.5 গুণ। এখন তোমাদের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে যে 40 সেকেন্ডের মধ্যে আমরা এই অ্যান্সারটি কিভাবে করব। দেখো প্রথম ক্ষেত্রে আমার যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে কিন্তু এই জিনিসটা কনস্ট্যান্টই থাকছে। তার মানে সবসময় আমাদের f সমান সমান g m1 m2 by r স্কয়ার। আমার কিন্তু এই পুরো স্টেপটি করার দরকার নেই। আমি শুরুতেই কিন্তু লিখতে পারি যে দেখো আমার একটা কণার ভর হলো 2 গুণ, এবং আরেকটা কণার ভর হলো হচ্ছে গিয়ে আমার 3 গুণ, এবং যেহেতু দূরত্বের সাথে একটি স্কয়ারের সম্পর্ক রয়েছে, আর এখানে তাদের দূরত্ব মাঝের দূরত্ব 2 গুণ করা হলো, তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি 2 স্কয়ার। দেখো আমরা যদি এই অংশটুকু একটু সংক্ষিপ্ত আকারে করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 6/4 বা 3/2। আমি কিন্তু এইটুকু করলেই বলে দিতে পারি যে আমার পূর্বে যা ছিল বর্তমানে তার তুলনায় 1/1.5 বা 3/2 গুণ হয়ে যাবে। আমি পুরো ম্যাথটি না করে শুধুমাত্র যদি এই অংশটুকু করতাম, তাহলেও কিন্তু আমার অঙ্কটি হয়ে যেত। এটি হচ্ছে আমাদের যে শর্টকাট রয়েছে সেটি। কিন্তু মনে রাখবে, যে কোনো শর্টকাট শেখার আগে তোমরা পুরো ম্যাথটি কিভাবে আসলো সেটি একটু বুঝে নিবে। তাহলে চলো আমরা আমাদের যে পরবর্তী ম্যাথ রয়েছে সেটিতে চলে যাই। দেখো এই ম্যাথটিও খুবই সহজ, কিন্তু এই ম্যাথটিও কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2002-03 শিক্ষাবর্ষে এসেছিল। এখানে আমাদেরকে এই প্রশ্নটি যে জিনিসটি জানতে চেয়েছে সেটি হচ্ছে আমাদের মহাকর্ষ সূত্রের যে বেসিক কনসেপ্ট রয়েছে সেটির আমরা ধরতে পেরেছি নাকি। দেখো গাছের একটি আপেল পৃথিবীকে এফ বলে আকর্ষণ করছে, পৃথিবী আপেলকে এফ বলে আকর্ষণ করছে, ক্যাপিটাল এফ, আর এটা ছিল স্মল এফ। এখন এদের মাঝে সম্পর্ক কেমন? তার মানে ছোট এফ বড় নাকি বড় এফ বড়, নাকি এই দুটি পরস্পর সমান? আমাদেরকে কিন্তু এই জিনিসটি বের করতে বলা হয়েছে। আমরা কিন্তু যে ভুলটি সহজেই করে ফেলবো সেটি হচ্ছে, আমরা ধরে নেই পৃথিবীর ভর যদি বেশি হয় তাহলে তার মহাকর্ষ বলের মানও বেশি হবে, কিন্তু এই কনসেপ্টটি কিন্তু আমাদের পুরোপুরি ভুল। আমাদের যে মহাকর্ষ বল এফ রয়েছে, এই এফ এর মান কিন্তু দুটির ক্ষেত্রেই সমান। তার মানে ধরো এইখানে একটি বস্তু রয়েছে যার ভর m1, এখানে অনেক বড় একটি বস্তু রয়েছে যার ভর হচ্ছে গিয়ে m2। তাহলে মহাকর্ষ বল কিন্তু কাজ করবে এদের সংযোজক রেখা বরাবর। এখন এদের সংযোজক রেখা বরাবর দূরত্ব মনে করি r। তাহলে m1 বস্তুটা m2 বস্তুকে যদি এই দিকে f1 বলে আকর্ষণ করে, তাহলে f1 এর মান যেটি হবে সেটি হবে হচ্ছে গিয়ে m2 বস্তুটা যদি m1 কে এই দিক বরাবর f2 বলে আকর্ষণ করে, তাহলে এই দুটো যে মান রয়েছে এটা কিন্তু সমান হবে। তার মানে f1 সমান সমান কিন্তু f2 হবে। তার মানে আমি বলতে পারি ছোট ভরের বস্তুটিও যে বলে আকর্ষণ করবে, বড় ভরের বস্তুটিও কিন্তু সেই বলেই আকর্ষণ করবে। তাহলে আমরা কিন্তু এই ম্যাথটি সহজেই সমাধান করে ফেলতে পারি। যেহেতু আমাদের ভর কোনো ফ্যাক্টর না, তাহলে আমরা বলতে পারি আপেল পৃথিবীকে যে বলে আকর্ষণ করছে
পৃথিবীও আপেলকে সেই বলেই আকর্ষণ করবে। তার মানে স্মল এফ সমান সমান ক্যাপিটাল এফ। আশা করছি তোমরা মহাকর্ষের সূত্রটি যেটি রয়েছে সেটি খুব ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে আমরা যে সমস্যাটি সমাধান করব এটি 2013-14 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। আমাদেরকে বলা রয়েছে আর দূরত্বে রাখা দুটি কণার মধ্যে পরস্পর মাধ্যাকর্ষণীয় আকর্ষণ বল এফ। কণা দুইটির মাঝখানে একটি ভারী লোহার পাত রাখা হলে এখন তাদের মধ্যে পরস্পর আকর্ষণ বলের মান কত? ধরে নিচ্ছি এখানে একটি বস্তু রাখা রয়েছে এবং এখানে আরেকটি বস্তু রাখা রয়েছে। এখন এই দুইজনের মাঝে যে দূরত্ব ছিল এই দূরত্বটা হচ্ছে গিয়ে আর। এখন আমাকে যদি মাঝখানে বরাবর একটি পাত রাখা হয় তাহলে এই যে কণা ছিল তাদের মধ্যে আমার যে মহাকর্ষ বল রয়েছে সেটির কোনো পরিবর্তন হবে কিনা। এখন আমি যদি মহাকর্ষ সূত্রটি দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পারি যে এখানে F সমান সমান আমরা জানি G m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। দেখো এখানে G কিন্তু সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তার মানে এই সমগ্র সূত্রটাতে কোথাওই কিন্তু এমন কোনো আমার ভ্যারিয়েবল কিংবা কনস্ট্যান্ট নেই যেটির মান মাধ্যমের উপরে নির্ভর করছে। এবং আমরা যদি মহাকর্ষ সূত্রের যে বিবৃতি রয়েছে সেটিও লক্ষ্য করি তাহলেও কিন্তু আমরা দেখতে পারি যে মহাকর্ষ বলের মান বস্তুদ্বয়ের যে সংযোজক সরলরেখা রয়েছে এই বরাবর ক্রিয়া করে এবং তাদের দূরত্বের উপর নির্ভরশীল। এই দূরত্বের মাঝখানে যদি কোনো বস্তু রাখা হয় তাহলেও কিন্তু এই বস্তুটা যদি ধরো হয় এ আর এইটা যদি হয় বি তাহলে এদের মাঝে কিন্তু মহাকর্ষ বলের কোনো পরিবর্তন হবে না। কিন্তু তোমাকে যদি বলা হতো যে এই পাতের ভর যদি ধরো m1 হয় আর এই যে বি বস্তুটি রয়েছে এটির ভর যদি হয় m2 আর এ বস্তুটি যেটি রয়েছে এটির ভর যদি হতো m3, তোমাকে যদি বলা হতো এই যে m1 এর সাথে m2 এর মাধ্যাকর্ষণীয় আকর্ষণ বল কি হলো কিংবা m1 এর সাথে m3 এর যে মহাকর্ষ বল সেটির কি হলো, তাহলে কিন্তু এটি আর আগের মতো থাকতো না। দেখো পাত রাখার ফলে m3 আর m2 এর মাঝে f পরিমাণ বলই কাজ করবে। তার মানে m3 আর m2 এর মাঝে f পরিমাণ বলই কাজ করবে। কিন্তু আমাকে যদি বলা হতো যে এই লোহার পাত আর এ বস্তুর মধ্যে মহাকর্ষ বলের মান কত, তখন কিন্তু আমার এটি হয়ে যেত ধরো f সমান সমান m1 m3। বলো তো এখানে দূরত্ব কি হবে? দেখো এই লোহার পাত কিন্তু মাঝখানে রাখা হয়েছিল, তার মানে আমরা বলতে পারি এই দূরত্বটা হচ্ছে r/2 এবং এটিও হচ্ছে গিয়ে r/2। তাহলে আমি বলতে পারি r/2 তার হোল স্কয়ার এবং এখানে একটি কনস্ট্যান্ট থাকবে g। তাহলে আমি যদি m3 বস্তুর সাথে m1 বস্তুর আকর্ষণ বল বের করতে চেতাম তাহলে আমি লিখতে পারতাম m1 m3 ডিভাইডেড বাই r²/4 ইন্টু g। তাহলে দেখো আমাদের এই অঙ্কটির করার যে মূল উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে গিয়ে আমার দুইটি বস্তুর মাঝে যদি অন্য কোনো বস্তু রাখা হয় তাহলে প্রথম দুটি বস্তুর ক্ষেত্রে মহাকর্ষ বলের কিন্তু কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমাকে যদি জানতে চাওয়া হয় যে পরবর্তী বস্তুটা অর্থাৎ এই ক্ষেত্রে লোহার পাত রাখা হলে পাতের সাথে ধরো কোনো একটি বস্তুর দূরত্ব কত, তাহলে কিন্তু সেটি আমাদের চেঞ্জ হয়ে যেত। আশা করছি আমাদের এই যে সমস্যাটি রয়েছে সেটি তোমরা সলভ করতে পারবে। এবারে আমরা একটি লেখচিত্র সংক্রান্ত সমস্যা সমাধান করব। লেখচিত্র সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে এটি আমাদের পরীক্ষায় হরহামেশাই এসে থাকে এবং এই কোশ্চেনগুলো কিন্তু আমি বলবো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বইয়ে তোমাদের যতগুলোই গ্রাফ রিলেটেড সমস্যা রয়েছে তোমরা সেগুলো একটু খুব ভালো করে আয়ত্ত করবে, কেননা এই রিলেটেড কোশ্চেন পরীক্ষার হলে খুব বেশি তোমরা কমন পেতে পারো। আমাদেরকে এখানে যে জিনিসটি বের করতে হবে
সেটি হচ্ছে গিয়ে মহাকর্ষ বল এফ এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আর এর লেখচিত্র। তার মানে আমার বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সাথে সাথে মহাকর্ষ বলের মানের কিরকম পরিবর্তন হয় সেটি আমাদের বের করতে হবে। আমরা যদি এখানে সমস্যাটি সমাধান করতে চাই তাহলে আমরা দুটি অ্যাক্সিস এঁকে নেই। আমরা একটি ওয়াই অ্যাক্সিস আঁকলাম এবং আমরা একটি এক্স অ্যাক্সিস এঁকে নিলাম। আচ্ছা, এখন আমি এক্স অ্যাক্সিস বরাবর আর কে রাখতে পারি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমি এফ কে রাখতে পারি। এখন তোমাদের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে যে এই যে লেখচিত্রটি রয়েছে এটি কি আমাদেরকে মুখস্থ করা লাগবে? না, এটি তোমাদেরকে কখনোই মুখস্থ করা লাগবে না। চলো আমরা যদি একটু মহাকর্ষের সূত্রটা আবারও দেখে নেই তাহলে আমরা দেখতে পারি এফ সমান সমান জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো তোমরা এখানে জি হচ্ছে কি একটি কনস্ট্যান্ট এবং বস্তুদ্বয়ের যে ভর রয়েছে এটিও কিন্তু একটি কনস্ট্যান্ট। এখন দুটি কনস্ট্যান্ট গুণ করলে অবশ্যই কনস্ট্যান্ট আসবে। এখন আমরা যদি কনস্ট্যান্ট আর ইকুয়াল টু একসাথে মিলিয়ে ফেলি তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে কনস্ট্যান্ট আর ইকুয়াল টু এর বদলে আমরা কিন্তু এখানে একটি প্রপোর্শনাল সাইন ইউজ করতে পারি। এটি হচ্ছে কি আমাদের কিন্তু সমানুপাতের যে ধর্ম রয়েছে সেটি। কারণ সমানুপাতকে আমার যদি ইকুয়েশনে প্রকাশ করতে হয় তাহলে এই সমানুপাতিক চিহ্নটি উঠিয়ে আমাকে একটি ধ্রুবক আনতে হবে। তাহলে আমি লিখতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন তোমরা আমাকে একটু বলো তো যে y সমান সমান 1 বাই এক্স স্কোয়ারের গ্রাফটা কি তোমাদের মনে আছে? আশা করছি এই গ্রাফটা কিন্তু তোমাদের সবারই মনে আছে। এই গ্রাফটা কিন্তু তোমরা এই গ্রাফটার সাথে অনেকেই পরিচিত এবং এই গ্রাফটার আমাদের যে শেপ হবে এই শেপটা কিন্তু এরকম হবে এবং এই যে এক্স অ্যাক্সিস বরাবর এই রেখাটি আমাদের অ্যাসিম্পটোটিক্যালি মিলে যাবে। মানে আমাদের যে গ্রাফটা রয়েছে এটা হবে হচ্ছে এই শেপের। এটি হচ্ছে গিয়ে আর, এটি হচ্ছে গিয়ে আমাদের এফ। আশা করছি তোমরা মহাকর্ষ বল এফ এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে আর, এদের মাঝে যে লেখচিত্রটি রয়েছে এটি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা আমাদের যে পরবর্তী অঙ্কটি রয়েছে সেটি সমাধানের চেষ্টা করি। এবারে আমরা আমাদের প্রবলেম সেট 2 তে চলে আসছি। আমাদের প্রবলেম সেট 2 হচ্ছে গিয়ে অভিকর্ষজ ত্বরণের সূত্র সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে সেগুলি। তাহলে চলো আমরা প্রথমেই যে অভিকর্ষ সূত্রটি রয়েছে সেটি দেখে নেই। আমরা অভিকর্ষজ ত্বরণ জি সমান সমান লিখতে পারি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। জি হচ্ছে গিয়ে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে গিয়ে আমার পৃথিবীর ভর, এম হচ্ছে গিয়ে আমার পৃথিবীর ভর। আমরা কিন্তু জানি যে ঘনত্ব রো সমান সমান এম ডিভাইডেড বাই ভি, বা আমরা এম সমান সমান কিন্তু বলতে পারি রো ইন্টু ভি। আমরা ভরের পরিবর্তে এখানে রো আর ভি লিখলাম, যেখানে রোটা হচ্ছে গিয়ে পৃথিবীর ঘনত্ব এবং ভিটা হচ্ছে গিয়ে পৃথিবীর আয়তন। এবং আমরা জানি ভি সমান সমান 4/3 পাই আর কিউব। এটি হচ্ছে গিয়ে গোলকের যে আয়তন রয়েছে সেই গোলকের আয়তনের সূত্র। তাহলে আমরা যদি আয়তনটিকে সূত্রের সাহায্যে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব। এখন আমরা কাটাকাটি করে আমার সবশেষে পেয়ে যাচ্ছি 4/3 পাই জি রো আর। তোমরা চাইলে এটি মনেও রাখতে পারো, আর কেউ যদি মনে রাখতে না চাও তাহলে তোমরা খুব সহজেই এটি প্রতিপাদন করতে পারো। এখন আমাদের আরো যে ইম্পর্টেন্ট দুটি জিনিস রয়েছে সেটি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কিরকম হয় এবং ভূপৃষ্ঠ হতে এই উচ্চতা নিচে অভিকর্ষজ ত্বরণের মান কিরকম হয়। আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা উপরে আমরা বলতে পারি যে অভিকর্ষজ ত্বরণের মান হয়ে যাচ্ছে জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এটি হচ্ছে আমাদের যদি সমীকরণ 2 হয়
আর এটি যদি আমাদের সমীকরণ 1 হয়, তাহলে আমরা সমীকরণ 2কে যদি সমীকরণ 1 দিয়ে ভাগ করি, তাহলে লিখতে পারি g up by g সমান সমান r স্কয়ার ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কয়ার। আমাদের এই সূত্রটি আমরা মনে রাখতে পারি, এবং তোমরা যদি কেউ শর্ট ফর্ম মনে রাখতে চাও তাহলে তোমরা এই যে ফরম্যাটটি রয়েছে এটিও মনে রাখতে পারো। আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কয়ার ডিভাইডেড বাই r স্কয়ার। আমরা কিন্তু এটিকে এভাবেও লিখতে পারি, এবং এখান থেকেই কিন্তু আমাদের এই যে ফরম্যাটটি রয়েছে সেটি চলে আসছে। আচ্ছা, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতা নিচে আমাদের সূত্রটি হয়ে যাচ্ছে, আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা নিচে সূত্রটি কিন্তু প্রমাণ করি ঘনত্ব ব্যবহার করে। যে ঘনত্বের কনসেপ্টটি রয়েছে, আমরা ঘনত্বের কনসেপ্টটি ব্যবহার করি ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতা নিচে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করার সময়। তোমরা যদি এই কনসেপ্টটির সাথে পরিচিত না থাকো, তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা আমাদের প্লেলিস্টের যে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারের ভিডিওগুলো একটু ভালো করে দেখে আসো, কেননা এই যে আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম রয়েছে, এই অ্যাডমিশন প্রোগ্রামে আমরা মূলত ম্যাথমেটিক্যাল যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। এবং আমরা যদি ঘনত্বের কনসেপ্ট ব্যবহার করি, তাহলে আমরা ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতা নিচে আমাদের যে অভিকর্ষজ ত্বরণ রয়েছে সেটির সূত্রটি পেয়ে যাচ্ছি। এবং বরাবরের মতোই আমরা যদি এই যে সমীকরণ রয়েছে এটি যদি আমাদের সমীকরণ 3 হয়, আমরা যদি সমীকরণ 3কে সমীকরণ 1 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি g ডাউন বাই g সমান সমান r মাইনাস h ডিভাইডেড বাই r। কেননা এই যে টার্মটি রয়েছে এটি, আর এখানে হচ্ছে 4/3 রো জি পাই, এটি কিন্তু কমন, তাহলে আমার উপরে থাকবে r মাইনাস h, নিচে থাকবে r। আমরা কিন্তু খুব সহজেই এই দুটি সূত্র প্রতিপাদন করতে পারি চাইলে। চলো এবারে তাহলে আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করে ফেলি। এখন তোমাদের মধ্যে হয়তোবা অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে এই সমস্যাগুলোর সমাধান আমরা কিভাবে করব। দেখো, এখানে বলা রয়েছে পৃথিবীর ব্যাসার্ধ, ধরে নাও এটি কোনো একটি সংখ্যা, আমি ধরে নিলাম এই 6400 কিলোমিটার সমান সমান আমি ধরে নিচ্ছি r। দেখো এখানে কিন্তু বলা রয়েছে, আমাদের অঙ্কটি এমনভাবেই দেওয়া রয়েছে, দেখো পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার হলে পৃথিবী পৃষ্ঠের 6400 কিলোমিটার উঁচুতে জি এর মান কত হবে। তার মানে যদি এটি হচ্ছে আমাদের পৃথিবী হয়, এটি যদি আমাদের পৃথিবীর কেন্দ্র হয়, পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব হচ্ছে গিয়ে আমাদের r। আমাদের এই পৃষ্ঠ হতে আরো আর পরিমাণ যে দূরত্ব রয়েছে, আমাদের এই দূরত্বে জি এর মান কত, এটি হচ্ছে গিয়ে আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, আমরা কিন্তু আগে পড়ে এসেছিলাম যে জি আপ ডিভাইডেড বাই জি সমান সমান আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এখন দেখো, আমার কিন্তু এই এইচ মানে হচ্ছে কত উঁচুতে, তাহলে আমি বলতে পারি যে এটিও যেহেতু 6400 কিলোমিটার উঁচুতে বলা রয়েছে, আমি এটিকেও আর ধরতে পারি, কেননা পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, যাকে আমি ধরেছিলাম আর, তাহলে এটাও 6400 কিলোমিটার, এটাকেও আমরা আর ধরতে পারি। তাহলে আমরা কিন্তু এটিকে লিখতে পারি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস আর তার হোল স্কোয়ার, বা আমরা লিখতে পারি আর স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 2r তার হোল স্কোয়ার, তাহলে এটি হয়ে যাবে হচ্ছে গিয়ে আমার 4r স্কোয়ার। আর স্কোয়ার কেটে দিলাম, তাহলে আমি পেয়ে যাচ্ছি জি আপ সমান সমান 1/4 ইন্টু জি। তাহলে আমি বলতে পারি ভূপৃষ্ঠ হতে আমার 6400 কিলোমিটার উচ্চতায় আমার অভিকর্ষজ ত্বরণের মান হবে, ভূপৃষ্ঠে আমার যে অভিকর্ষজ ত্বরণ ছিল তার 1/4 অংশ বা 25%। আশা করছি তোমরা ভূপৃষ্ঠ হতে উচ্চতর কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণের মান কেমন হবে সেটি সমাধান করতে পারবে। তাহলে চলো এবার আমরা আমাদের পরবর্তী যে গাণিতিক সমস্যাটি রয়েছে সেটিতে চলে যাই। আমাদেরকে এখানে বলা রয়েছে যে পৃথিবীর ব্যাসার্ধ 4000 মাইল হলে আনুমানিক কত উচ্চতায় মধ্যাকর্ষণ বল, পৃথিবী পৃষ্ঠের মধ্যাকর্ষণ বলের
1% হবে। তাহলে আমি ধরে নেই যে ভূপৃষ্ঠ হতে উচ্চতর কোনো স্থানে আমার জি আপ এটি হতে হবে আমার পৃথিবী পৃষ্ঠের মধ্যাকর্ষণ বলের 1%। তার মানে জি এর 1%। তাহলে কিন্তু আমি লিখতে পারি যে জি আপ সমান সমান জি ইন্টু 1/100। বা এখানে আমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটি রয়েছে সেটি সলভ করার জন্য আমি একটু এটিকে আরও গুছিয়ে লিখে নেই, বা আমি বলতে পারি জি আপ ডিভাইডেড বাই জি সমান সমান 1/100। এখন দেখো আমাদের অঙ্কটি কিভাবে সহজ হয়ে যায়। আমরা জানি যে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতর উঁচু কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ বের করার সময় যে সূত্রটি ব্যবহার হবে সেটি হচ্ছে জি আপ বাই জি সমান সমান আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এখন দেখো এই টোটাল জিনিসটির বদলে আমি কিন্তু লিখতে পারি 1/100। তাহলে চলো লিখে ফেলি 1/100 সমান সমান আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমার এখন এখান থেকে এইচ বের করতে হবে। আমি এইচ কিভাবে বের করতে পারি? দেখো এখানে কিন্তু আমরা একটু মাথা খাটালেই এইচ বের করা সহজ হয়ে যাবে আমাদের। আমরা এটিকে উল্টিয়ে দেই, তাহলে আমরা লিখতে পারি 100 সমান সমান আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আমরা এটিকে কিন্তু লিখতে পারি আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর তার হোল স্কোয়ার। এখন আমি যদি উভয় পক্ষে এটিকে বর্গমূল করে ফেলি তাহলে কিন্তু আমি লিখতে পারি 10 সমান সমান 1 আর বাই আর 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর, বা আমি এখান থেকে লিখতে পারি 10 মাইনাস 1 সমান সমান এইচ বাই আর, বা এইচ সমান সমান 9 ইন্টু আর। এখন আমাদের বলা রয়েছে যে পৃথিবীর ব্যাসার্ধ 4000 মাইল, তাহলে আমি লিখতে পারি 9 ইন্টু 4000 বা 36,000 মাইল। আমাদের 2007-08 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় কিন্তু এই 36,000 মাইল ছিল না, আমাদেরকে অপশানে ছিল হচ্ছে গিয়ে 4000 মাইল, ধরো 40,000 মাইল, এরকম করে। এখন দেখো আমাদেরকে কিন্তু যে নিয়ারেস্ট কারেক্ট অ্যান্সারটি রয়েছে সেটি অ্যান্সার করতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে অ্যান্সার করতাম যে 40,000 মাইল। চলো তাহলে আমরা আমাদের যে পরবর্তী অঙ্কটি রয়েছে সেটিতে চলে যাই। এই অঙ্কটি দেখে তোমাদের অনেকেই হয়তোবা ঘাবড়ে যাবে এবং এই অঙ্কটি অ্যান্সার করবে না। কেননা তোমার মনে হবে এই যে এত বড় সংখ্যাগুলো রয়েছে 10 টু দি পাওয়ার 7, 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 এই জিনিসগুলো তোমরা হাতে কিভাবে করবে? এটি কিন্তু হাতে করা সম্ভব। কিভাবে চলো দেখে নিই। আমি কিন্তু আমাদের আগের অঙ্কটিতেই দেখো, আমাদের আগের অঙ্কটিতে ছিল ভূপৃষ্ঠ হতে আনুমানিক কত উচ্চতায় মধ্যাকর্ষণ বল পৃথিবী পৃষ্ঠের 1% হবে, এবং আমরা আমাদের যে অ্যান্সার পেয়েছি সেটি হচ্ছে গিয়ে এইচ সমান সমান 9 ইন্টু আর। আমাদেরকে কিন্তু এখানেও এই যে অঙ্কটি রয়েছে এটি বলা রয়েছে, কিন্তু এখানে আমাদেরকে অপশন দিয়ে দেওয়া রয়েছে। তাহলে দেখো আমরা কিন্তু ধরে নিতে পারি আমাদের যে পৃথিবীর ব্যাসার্ধ রয়েছে সেটি হচ্ছে গিয়ে আনুমানিক 6400 কিলোমিটার। আচ্ছা, তাহলে দেখো আমার যে কাঙ্ক্ষিত উচ্চতা সেটি হচ্ছে গিয়ে h ইকুয়াল টু 9r। তাহলে আমরা বলতে পারি 9 ইন্টু 6400 কিলোমিটার, বা এটাকে আমরা যদি মিটারে লিখি তাহলে এটিকে আমি আরো 1000 দিয়ে গুণ করব। দেখো এই এত বড় অঙ্ক কিন্তু আমাদের করা লাগবে না, আমরা ছোট্ট একটু পার্ট করি। দেখো আমরা যদি 64কে দেখো 9 দিয়ে গুণ করি তাহলে কি আসে? 4 নং 36, 6 হাতে থাকে আমার 3, 6 নং 54 আর হাতের 3, তাহলে হয়ে যাচ্ছে 57। দেখো আমার
576 আর সাথে অনেকগুলা জিরো চলে আসবে। এখন দেখো আমার অ্যান্সারে কি রয়েছে, 5.74, 6.38, 7.5, 8.1। দেখো এই অ্যান্সারের সাথে আমার সম্পর্কযুক্ত কোনটা, অবশ্যই এইটা, কিন্তু আর কোনোটির সাথে কিন্তু আমাদের 576-এর কোনো মিল নাই। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে এ। আমরা কিন্তু এভাবে একটু ট্রিক্স অবলম্বন করে আমাদের যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো আসে সেই অঙ্কগুলো সহজেই সমাধান করে ফেলতে পারবো। দেখো আমার নিশ্চিত করে আমি বলতে পারি তোমাদের মাঝে অ্যাটলিস্ট 40% ছেলে মেয়ে তোমরা এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো দেখেই এই অঙ্কটি স্কিপ করে যেতে, কিন্তু দেখতেই পাচ্ছ এই অঙ্কটি কিন্তু মোটেই কঠিন না। আমরা যদি একটু ট্রিক্স জানি তাহলেই কিন্তু আমরা এই যে অঙ্কটি রয়েছে সেটি খুব সহজে সমাধান করে ফেলতে পারবো। এবারে চলো আমরা খুব মজার একটি লেখচিত্র সংক্রান্ত সমস্যার সমাধান করে ফেলি। আমাদেরকে এবারে যে লেখচিত্রটি সমাধান করতে হবে সেটি হচ্ছে গিয়ে আমার অভিকর্ষজ ত্বরণ জি এর সাথে আর এর যে সম্পর্ক সেটি। এই যে প্রশ্নটি রয়েছে এটি কিন্তু খুবই একটি কনসেপচুয়াল প্রশ্ন, এবং আমার মতে এই ধরনের যে প্রশ্ন রয়েছে সেটি খুবই বেশি ইম্পর্টেন্ট তোমাদের যে কোনো ভর্তি পরীক্ষার জন্য। সেটি বুয়েট হতে পারে, সেটি কোনো ভার্সিটি হতে পারে, কিংবা সেটি অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিও হতে পারে। এই কনসেপ্টটি আমি চাইবো তোমরা সকলে ভালো করে একটু ঝালাই করে ফেলো। দেখো আমাদেরকে এখানে উচ্চতার সাথে সাথে যে লেখচিত্রটি রয়েছে, বা আমি যদি বলতে চাই যে আমাদের যে অভিকর্ষজ ত্বরণ রয়েছে সেটি আমাদের কেন্দ্র থেকে দূরত্বের সাথে সাথে কি পরিবর্তন হচ্ছে, কিংবা তুমি যদি বলতে চাও যে আমরা জানি যে ভূপৃষ্ঠ আমাদের যেটি রয়েছে তার মানে আমাদের পৃথিবী পৃষ্ঠে আমাদের অভিকর্ষজ ত্বরণের মান জি। আমি ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে যাই কিংবা আমি ভূপৃষ্ঠ থেকে নিচু স্থানে যাই, আমার কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকবে। তার মানে আমি ভূপৃষ্ঠে মান পাবো জি, এবং ভূপৃষ্ঠ হতে আমি উঁচুতে উঠি কিংবা নিচুতে নামি, আমি ভূপৃষ্ঠের মান জি এর থেকে কম পাবো। এখন এই যে ভ্যারিয়েশনটি রয়েছে সেটি কিভাবে হয়? আমরা জানি ভূপৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থানে, মানে ধরো আমি ধরে নিচ্ছি ভূপৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থানে যাচ্ছি, আমি লিখতে পারি জি আপ বাই জি সমান সমান আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, বা এটিকে আমি এভাবেও লিখতে পারি 1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, বা আমি লিখতে পারি 1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর তার হোল স্কোয়ার। এখন দেখো এখানে কিন্তু আমাদেরকে একটি দূরত্ব নির্দেশ করছে, তার মানে আমি কিন্তু এখানে বলতেই পারি 1 ডিভাইডেড বাই দূরত্ব তার স্কোয়ার। এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে দেখো আমাদের এই যে ভূপৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থানে জি এর মান কিভাবে পরিবর্তন হবে, তুমি কিন্তু বলতে পারো যে 1 ডিভাইডেড বাই দূরত্ব স্কোয়ার, বা এর পরিবর্তনটা অনেকটা y ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ারের যে গ্রাফ রয়েছে সেটির মতো কিন্তু। কেননা দেখো আমার জি আপ অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থানে আমার যে অভিকর্ষজ ত্বরণ রয়েছে সেটির যে সম্পর্ক সেটি কিন্তু অনেকটা এরকম। তাহলে আমি বলতে পারি যে ভূপৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থানে আমার যদি আমি দূরত্বের সাথে জি এর যে রিলেশন রয়েছে সেটি বের করতে চাই, সেটির গ্রাফ হবে অনেকটা এমন। এবার চলো আমরা ভূপৃষ্ঠ থেকে নিচু কোনো স্থানে যদি অভিকর্ষজ ত্বরণ বের করতে চাই তাহলে সেটা কিরকম হবে। সেটা আমরা জানি যে জি ডাউন ডিভাইডেড বাই জি সমান সমান জি ইন্টু 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। এখন দেখো এটিও কিন্তু আমাদের একটি দূরত্ব, তাহলে
আমি লিখতে পারি যে জি ডাউন সমান সমান জি ইন্টু একটি দূরত্ব। এখন জি যেহেতু কনস্ট্যান্ট, আমি কনস্ট্যান্ট আর ইকুয়াল সাইন উঠিয়ে আমি লিখতে পারি জি ডাউন ইজ প্রপোর্শনাল টু দূরত্ব। তার মানে দেখো, ভূপৃষ্ঠ থেকে আমার নিচে যখন যাব তখন কিন্তু আমার সমানুপাতিক একটি সম্পর্ক থাকবে। এই বিষয়টি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমি এখানে বলেছি জি এর মান কনস্ট্যান্ট, এটা আমরা ধরে নেই যে আমাদের পৃথিবী পৃষ্ঠে জি এর মান একটি কনস্ট্যান্ট, সেটি হচ্ছে গিয়ে 9.81। কিন্তু তোমরা কিন্তু জানো যে বাস্তবে জি এর মান কিন্তু পৃথিবীর সব জায়গায় সমান না। কেননা পৃথিবী সুষম যে গোলক সেটি না, পৃথিবী কমলা লেবুর মতো একটু চ্যাপ্টা। কিন্তু আমাদের যে কোনো গাণিতিক সমস্যা সমাধানে আমরা জিকে কিন্তু কনস্ট্যান্ট ধরে নিই। তোমরা কিন্তু আবার জিকে পৃথিবীর সব ক্ষেত্রেই কনস্ট্যান্ট এটি ধরে নিও না, এটি কিন্তু শুধুমাত্র ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধান করার জন্য। আচ্ছা, এবারে চলো আমাদের মূল বিষয়ে ফিরে আসি। সেটি হচ্ছে, দেখো আমরা ভূপৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থানে একটি সম্পর্ক পেলাম এবং টোটালি ডিফারেন্ট একটি সম্পর্ক পেলাম ভূপৃষ্ঠ থেকে নিচে নামার সময়। তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে? এটি যদি আমাদের ওয়াই অ্যাক্সিস হয়, এটি যদি আমাদের এক্স অ্যাক্সিস হয়, আমি ধরে নিলাম এটি হচ্ছে গিয়ে আমাদের আর। আমরা কিন্তু জানি পৃথিবী পৃষ্ঠ অর্থাৎ পৃথিবীর কেন্দ্র হতে আর দূরত্বে, এটি ধরো আমাদের পৃথিবীর কেন্দ্র আর এটি হচ্ছে গিয়ে আমাদের আর দূরত্ব। তার মানে এই যে দূরত্বটি রয়েছে এটি হচ্ছে গিয়ে আমাদের আর। তাহলে আমি এই পয়েন্টটিকে আর বলতে পারি। আচ্ছা, এখন ভূপৃষ্ঠে আমরা কিন্তু জানি আমাদের জি এর মান যেটি রয়েছে সেটি আমাদের হচ্ছে ভূপৃষ্ঠে জি এর মানের সমান। তার মানে এটি যদি আমি জি লিখি তাহলে আমি বলতে পারি আমার ভূপৃষ্ঠে জি এর মান জি এর সমানই। এখন দেখো, এটি হচ্ছে গিয়ে আমাদের পৃথিবী পৃষ্ঠ যেটি রয়েছে সেটি। পৃথিবী পৃষ্ঠ থেকে আমি যদি নিচের দিকে যেতে থাকি তাহলে আমার জি এর মান কমবে, অর্থাৎ এই পয়েন্টের থেকে ডেফিনেটলি নিচে কোথাও হবে। কিন্তু এই সম্পর্কটা কেমন? এই সম্পর্কটা কিন্তু দেখো লিনিয়ার। জি ডাউন ইজ প্রপোর্শনাল টু দূরত্ব, এখানে কিন্তু কোনো পাওয়ার নেই। তাহলে আমাদের এই যে সম্পর্কটি রয়েছে এটি হবে হচ্ছে গিয়ে আমাদের সমানুপাতিক। কিন্তু এবার দেখো, এবার আমরা ভূপৃষ্ঠে পৌঁছে গিয়েছি। এখন আমাদের যে দূরত্ব রয়েছে, দূরত্বের সাথে সাথে কিন্তু আমাদের যে অভিকর্ষজ ত্বরণ রয়েছে এটির সম্পর্ক কিন্তু আর লিনিয়ার থাকছে না। আমাদের সম্পর্কটি এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ y = x² গ্রাফের মতো হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি জানি y = x² এর গ্রাফ কেমন হয়, y = x² এর গ্রাফ এরকম হতে থাকে। তার মানে দেখো, আমার ভূপৃষ্ঠের কেন্দ্র হতে পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত আমার সরল রৈখিক বরাবর যে রয়েছে অর্থাৎ লিনিয়ারলি যাবে, এবং আমি যদি জি উচ্চতায় উঠে যাই একবার, আমার জি উচ্চতায় উঠে যাওয়ার পরে আমার যে, দুঃখিত আমি আবার এক্সপ্লেন করছি, আমাদের এই যে আর উচ্চতায় রয়েছে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে আমার অভিকর্ষজ ত্বরণের মান জি, যেহেতু আমার ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে আমার সমানুপাতিক সম্পর্ক, তাই এখানে একটি স্ট্রেট লাইন হলো। এবং আমি যত ভূপৃষ্ঠ থেকে উঁচুর দিকে যেতে থাকবো আমার যে গ্রাফটি রয়েছে সেটি y = 1/x² এর সমান হয়, তাই আমাদের গ্রাফটি অনেকটা হবে এরকম। তাহলে শুরুর পার্ট আমাদের হবে লিনিয়ার, তারপরের পার্টটি হবে হচ্ছে গিয়ে 1/x² এর মতো। এটি হচ্ছে গিয়ে আমাদের জি এর সাথে আমাদের যে দূরত্ব রয়েছে সেটির সম্পর্ক। এবং এই গ্রাফটি কিন্তু তোমরা বুঝতেই পারছো বেশ কনসেপচুয়াল একটি গ্রাফ। আশা করছি তোমাদের এই ধরনের যদি কোনো গ্রাফ আসে সেটির অ্যাপ্রোচ কেমন হবে সেটি নিয়ে তোমাদের কোনো সন্দেহ থাকবে না, এবং তোমরা সহজেই এই প্রবলেমগুলো কিভাবে সলভ করে সেটি বুঝতে পারবে। এবারে চলো আমরা একটি নতুন কনসেপ্ট শিখে ফেলি। এবারে আমাদের যে কনসেপ্টের ম্যাথটি আমরা করব সেটি হচ্ছে মহাকর্ষ বিভব এবং প্রাবল্য সংক্রান্ত যে ম্যাথমেটিক্যাল টার্ম সমস্যাগুলো রয়েছে সেটি। আমরা জানি মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য E = gm/r² এবং মহাকর্ষীয় বিভব V = -gm/r।
তাহলে আমরা ই আর ভি এর মাঝে একটি সম্পর্ক বের করে ফেলতে পারি, সেটি হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মাঝে সম্পর্ক, এবং এটি হয়ে যাবে ডিভি বাই ডিআর সমান সমান ই। আমরা কিন্তু এটি খুব সহজেই প্রুফ করতে পারি। দেখো, ভি সমান সমান মাইনাস জিএম বাই আর। এখন আমরা জানি যে 1 বাই আর, এটিকে আমি যদি ডিফারেন্সিয়েট করি আর এর রেসপেক্টে, তার মানে আমি যদি করি ডি বাই ডিআর 1 বাই আর, তাহলে আমি পেয়ে যাচ্ছি মাইনাস 1 বাই আর স্কোয়ার। তাহলে আমার এখানে যেটি ছিল সেটি হচ্ছে গিয়ে ডি বাই ডিআর, আর ভি এর মান হচ্ছে গিয়ে মাইনাস জিএম বাই আর। এখন জিএম যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমার যেটি হয়ে যাচ্ছে সেটি হচ্ছে গিয়ে ডি বাই ডিআর 1 বাই আর, আর এখানে হচ্ছে মাইনাস জিএম। দেখো 1 বাই আর কে করলে কি হয়, মাইনাস 1 বাই আর স্কোয়ার। এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি চলে গেল, আমার হয়ে যাবে জিএম বাই আর স্কোয়ার। এটি কিন্তু আমাদের যে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য রয়েছে সেটি। তার মানে আমরা সহজেই কিন্তু এই যে ডেরিভেশনটি রয়েছে সেটি ডিরাইভ করে ফেলতে পারি। তাহলে চলো আমরা আমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেটির দিকে চলে যাই। আমাদের প্রথম যে গাণিতিক সমস্যা সেটি হলো গিয়ে, ধরা যাক পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য জি। কাল্পনিক একটি গ্রহের ঘনত্ব যদি পৃথিবীর ঘনত্বের সমান হয় এবং ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, তাহলে এই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কত? আচ্ছা, আমার মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। এখন আমরা ধরে নেই যে পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষের ক্ষেত্র প্রাবল্য জি, বা আমরা জানি ই সমান সমান জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমরা জানি জিএম বাই আর স্কোয়ারকে আমরা কিন্তু অভিকর্ষজ ত্বরণ জিও লিখতে পারি। এখন দেখো আমাদের পরবর্তী অবস্থাটা কি, আমাদের যে গ্রহটি দেয়া রয়েছে সেটির ঘনত্ব পৃথিবীর ঘনত্বের সমান, আর যে ব্যাসার্ধ রয়েছে সেটি দ্বিগুণ। আমরা কিন্তু এম এর পরিবর্তে লিখতে পারতাম জি রো ইন্টু ভি বাই আর স্কোয়ার, বা আমরা লিখতে পারতাম জি ইন্টু রো ইন্টু 4/3 পাই আর স্কোয়ার, আর কিউব, আমাদের যে গোলক রয়েছে গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, আর নিচে থাকতেছে আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার আর আর কিউব কাটাকাটি করলে থাকে আর, আমরা লিখতে পারি জি রো 4/3 পাই আর। আচ্ছা, এবারে চলো আমাদের যে পরবর্তী ধাপটি রয়েছে আমরা পরবর্তী ধাপ করি। আমাদের যে E2 রয়েছে, অর্থাৎ ওই গ্রহে আমাদের যে ক্ষেত্র প্রাবল্য সেটি হয়ে যাবে হচ্ছে ওই গ্রহের ভর, আর জি তো কনস্ট্যান্ট, আর ওই গ্রহের ব্যাসার্ধ। তাহলে দেখো জি এর মতোই থাকবে, রো, এই রো কিন্তু পৃথিবীর ঘনত্বের সমান, তাহলে রো এটাই থাকতেছে। আর আমার যে ব্যাসার্ধ রয়েছে সেটি কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে 4/3 পাই আর এর জায়গায় আমার হয়ে যাচ্ছে 2r কিউব। কেননা দেখো ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে এখানে আমার ছিল r, এখানে হয়ে যাবে আমার 2r, এবং আমার নিচেও কিন্তু হয়ে যাবে 2r তার হোল স্কোয়ার। এখন আমি যদি এটিকে লিখি, আমি লিখতে পারি জি রো 4/3 পাই 2 কিউব সমান সমান 8 আর কিউব, আর এখানে থাকতেছে 2 স্কোয়ার সমান সমান 4 আর স্কোয়ার। আচ্ছা দেখো, এবারে যে জিনিসটি করব সেটি কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে গিয়ে আমি এখানে 4 এখানে 2 লিখতে পারি, দেখো সহজে কাটাকাটি করে ফেলতে পারি। এখন এটিকে আমি লিখতে পারি জি রো 4/3 পাই আর, আর এখানে দেখো যে 2টা ছিল সেই 2টা। এখন দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কি সেম না? তাহলে আমি কিন্তু এখানে লিখে ফেলতে পারি, দেখো এই জিনিসটা সমান কিন্তু ছিল আমার জি, তাহলে আমি লিখে ফেলতে পারি 2g। তাহলে আমার পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ ওই যে কাল্পনিক গ্রহটা ছিল, কাল্পনিক গ্রহে E2 এর মান হচ্ছে গিয়ে আমার 2g। আশা করছি
এই যে সমস্যাটি ছিল তোমরা খুব সহজেই এটি এখন সলভ করে ফেলতে পারবে। এবারে চলো আমরা আরেকটি ম্যাথ করে ফেলি। আমাদের এই যে ম্যাথটি রয়েছে এটি কিছুটা কনসেপচুয়াল এবং তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই ম্যাথটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 2014-15 সালে এসেছিল। আমাদেরকে বলা রয়েছে আর ব্যাসার্ধের পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ বিভব ভি হলে পৃষ্ঠ হতে আর উচ্চতায় বিভবের মান কত। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি এই যে অভিকর্ষজ বিভবের কনসেপ্টটি রয়েছে এটি কিছুটা শর্ট করে ডেসক্রাইব করার চেষ্টা করছি। ধরো এখানে একটি বস্তু রয়েছে যার ভর হচ্ছে গিয়ে এম। ধরো এ বিন্দুতে একটি বস্তু রয়েছে যার ভর হচ্ছে গিয়ে এম। এখন এই এ বিন্দু হতে আর দূরত্বে এই বি বিন্দুতে আরেকটি একক ভরের বস্তু রয়েছে, তার মানে এই বস্তুটার ভর হচ্ছে গিয়ে 1 কেজি। এখন এদের মাঝে যদি দূরত্ব হয় আর, তাহলে আমাদের অভিকর্ষজ বিভব আমরা বের করতে পারি ভি সমান সমান ইন্টিগ্রেশন অফ এফ ডি আর, এই ফর্মুলা ব্যবহার করে। বা আমরা এফ এর জায়গায় লিখতে পারি ইন্টিগ্রেশন অফ জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু ডি আর। এখানে আমাদের লিমিটের একটি ব্যাপার রয়েছে। এখানে লিমিটের যে ব্যাপারটি ছিল সেটি হচ্ছে গিয়ে, মনে করো এই যে বি বিন্দুটিতে যে বস্তুটি রয়েছে এটি অসীম দূরত্বে ছিল। এখন এই অসীম দূরত্ব হতে এই বিন্দুতে আনতে আমার যে পরিমাণ কাজ করা লাগে সেটি হচ্ছে গিয়ে অভিকর্ষজ বিভব। তার মানে আমি অভিকর্ষজ বিভবের ডেফিনেশন বলতে পারি যে 1 কেজি ভরের কোনো বস্তুকে অসীম দূরত্ব হতে অভিকর্ষজ ক্ষেত্রের ভিতরে আনতে আমার যে পরিমাণ কাজ করা লাগে সেটিকে বলা হচ্ছে অভিকর্ষজ বিভব ভি। আচ্ছা, এখানে আমি কত দূরে এনেছিলাম? এখানে আমি ইনফাইনাইট দূরত্ব থেকে আর দূরত্ব পর্যন্ত এনেছিলাম। তার মানে আমি অসীম থেকে এই এম বস্তুর কেন্দ্র হতে আর দূরত্ব পর্যন্ত এনেছিলাম। এজন্য আমার লোয়ার লিমিট হলো ইনফিনিটি, যে আমার শুরুতে বস্তুটা ছিল ইনফিনিটিতে, এবং আমার শেষ হলো আর এ যে, তার মানে এম থেকে যতটুকু দূরত্বে বস্তুটি রয়েছে। এখানে ধরে নাও আমাদের যে জিনিসটি হচ্ছে যে এইটি হচ্ছে আমাদের যে পৃথিবী রয়েছে সেটির কেন্দ্র, এবং এইটি হচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠ। আমরা জানি কেন্দ্র হতে পৃথিবী পৃষ্ঠের যে দূরত্ব রয়েছে সেটি হচ্ছে গিয়ে আর। আমাদেরকে যে জিনিসটি বের করতে হবে সেটি হচ্ছে গিয়ে এই পৃথিবীর পৃষ্ঠে যদি অভিকর্ষজ বিভব ভি হয় তাহলে পৃষ্ঠ হতে আরো আর উচ্চতায়, তার মানে এই যে এই উচ্চতাটাতে, তার মানে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে আমাদের অভিকর্ষজ বিভবের মান কত। তার মানে দেখো, আমাকে ইনফাইনাইট কোনো ডিস্টেন্স হতে আমাকে কিন্তু আনতে হবে হচ্ছে গিয়ে 2r পরিমাণ ডিস্টেন্সে। 2r কিভাবে আসলো? দেখো, আমার কিন্তু সবসময় পৃথিবীর কেন্দ্র কিংবা কোনো একটি বস্তুর কেন্দ্র হতে দূরত্বটা পরিমাপ করতে হয়। তাহলে এই কেন্দ্র হতে আমার আর দূরত্ব ছিল পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে আরো আর উচ্চতায় যেতে হবে। তাহলে আমি কিন্তু বলতে পারি যে আমায় লিখতে পারি ভি সমান সমান ইন্টিগ্রেশন অফ জি এম বাই আর স্কোয়ার ডি আর, এবং আমার যে লিমিটটা রয়েছে সেটি হবে হচ্ছে গিয়ে আমার ইনফাইনাইট থেকে 2r পর্যন্ত। এখন আমি লিখতে পারি, যেহেতু আমার জি আর এম কনস্ট্যান্ট, আমি লিখতে পারি জি এম 1/r স্কোয়ার ডি আর। আমার লিমিট হচ্ছে ইনফিনিটি থেকে 2r। এখন আমরা যদি এটি ইন্টিগ্রেশন করি আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে জি এম 1/r স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে হয় -1/r, আর আমার লিমিট হবে হচ্ছে গিয়ে 2r আর এখানে ইনফিনিটি। তাহলে আমি যদি এখন এই লিমিটের মান বসিয়ে দেই তাহলে আমি কিন্তু পেয়ে যাচ্ছি জি এম ডিভাইডেড বাই 2r, সাথে একটা মাইনাস সাইন হবে, এই মাইনাস সাইনটা বাইরে চলে আসবে। তাহলে দেখো, আমার শুরুতে যে অভিকর্ষজ বিভব ছিল এটি ছিল জি এম বাই আর।
মাইনাস জিএম বাই আর, এখানে হয়ে গেল মাইনাস জিএম বাই 2r। তাহলে আমি কি এটা বলতে পারি না যে মাইনাস জিএম বাই আর ইন্টু হাফ, বা আমি বলতে পারি যে আমার এই যে এই অংশটি রয়েছে এটি হচ্ছে গিয়ে আমার পৃথিবী পৃষ্ঠের বিভব, বা এটি হচ্ছে গিয়ে আমাদের ভি। তাহলে আমি বলতে পারি যে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে v/2। এটি হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল অ্যান্সার। তার মানে আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠে কোনো একটি বস্তুর অভিকর্ষজ বিভব যদি ভি হয়, যদি ওই পৃথিবী আমাদের, যেহেতু আমরা পৃথিবীতে হিসাব করছি এবং আমাদের পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর, তাই পৃথিবী পৃষ্ঠে আমাদের যে অভিকর্ষজ বিভব রয়েছে সেটি হবে হচ্ছে গিয়ে ভি। আর ভূপৃষ্ঠ হতে আমি যদি আর উচ্চতায় উঠি তাহলে আমাদের যে বিভব রয়েছে সেটি হবে হচ্ছে গিয়ে v/2। আচ্ছা, এবারে আমাদের আরো একটি বেশ কনসেপচুয়াল একটি ম্যাথ। তোমাদের অনেকের মনেই হয়তোবা এই ধরনের প্রশ্ন দেখে কিন্তু একটু ভয় চলে আসতে পারে, কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ একটি প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটি করার জন্য তোমার যে জিনিসটি জানতে হবে, এই মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য আর মহাকর্ষীয় বিভবের মধ্যে যে সম্পর্কটি রয়েছে সেটি সম্পর্কটি হচ্ছে dv/dr = e। তার মানে দেখো, আমাদেরকে একটি v এর ফাংশন দেয়া রয়েছে, আমরা যদি এটিকে r এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলেই কিন্তু e এর মান পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি d/dr 5r² + 3r - 5। আমরা যদি এখন ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5 × 2r⁴ + 3 বা 10r + 3। এখন r এর মান যেহেতু আমাদের 3 দেয়া রয়েছে, তাই আমরা পেয়ে যাচ্ছি 10 × 3 + 3 বা 33। 3 × 10 = 30 + 3 = 33। এখন আমাদের e এর ইউনিটটা কি? আমরা জানি e = কিন্তু f/m, আর f এর একক হচ্ছে গিয়ে নিউটন আর m এর একক হচ্ছে গিয়ে কেজি। তাহলে আমরা বলতে পারি 33 নিউটন পার কেজি। এটাই হচ্ছে গিয়ে আমাদের এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটি রয়েছে সেটির অ্যান্সার। দেখো, আমাদের দেখতে কোনো একটি জিনিস আপাত দৃষ্টিতে কঠিন মনে হলেও আমাদের কিন্তু এই অঙ্কটি বেশ সহজ ছিল। এবারে আমরা চলো একটু মুক্তিবেগ সংক্রান্ত গাণিতিক সমস্যাবলী করি। তোমাদের অনেকের মনেই হয়তোবা প্রশ্ন জাগতে পারে যে মুক্তিবেগে আমাদের যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলোতে আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে এই পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবো। কিন্তু তোমরা যদি একটু মাথা ঠান্ডা রেখে আমাদের এই লেকচারটি দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মুক্তিবেগ থেকে কি ধরনের প্রশ্ন আসে। এর জন্য তোমাদের এই যে 3টি যে ইনফরমেশন রয়েছে এটি কিন্তু মনে রাখা লাগবে। তার মানে এই যে ইনফোগুলো রয়েছে এই ইনফোগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যে কখন বৃত্তাকার পথে বেগ কত থাকলে বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে, কোনো একটি বস্তুর বেগ যদি 7.88 থেকে 11.2 এর মাঝে থাকে তাহলে সেটি পৃথিবীকে কিভাবে অতিক্রম করবে, আর কত বেগ হলে সে পৃথিবীর আকর্ষণ ক্ষেত্র অতিক্রম করে চলে যাবে। এই ভ্যালুগুলো আর এই যে সম্পর্কগুলো রয়েছে তোমাদেরকে একটু মনে রাখতে হবে। কেন সেটা আমরা একটু পরের অঙ্ক করলেই আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমাদেরকে এখানে যে জিনিসটি বের করতে বলেছে সেটি হচ্ছে পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগ VE, চাঁদের সাপেক্ষে মুক্তিবেগ VM। তাহলে এই যে এদের মাঝে সম্পর্ক কি রকম, তার মানে VE আর VM এদের মাঝে সম্পর্ক কেমন? এদের মাঝে কি সম্পর্ক গ্রেটার দেন, এদের মাঝে কি সম্পর্ক লেস দেন, নাকি এরা ইকুয়াল? চলো আমরা এই যে সমস্যাটি রয়েছে এটি সলভ করে ফেলি। আমরা দেখতে পাচ্ছি মুক্তিবেগ সমান সমান v সমান সমান √2gr, √2gr। আচ্ছা দেখো, পৃথিবীর ক্ষেত্রে VE সমান সমান √2 পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ g এবং পৃথিবীর ব্যাসার্ধ RE, আর
চাঁদের ক্ষেত্রে এটি হয়ে যাবে হচ্ছে গিয়ে √2gm এবং rm। দেখো আমরা কিন্তু আমরা জবের থেকে মহাকর্ষ অভিকর্ষ পড়া শুরু করেছি, জবের থেকেই জানি যে আমার পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ অবশ্যই চাঁদের অভিকর্ষজ ত্বরণের থেকে বেশি। একইভাবে আমার পৃথিবীর যে ব্যাসার্ধ রয়েছে সেটিও কিন্তু আমাদের চাঁদের ব্যাসার্ধ থেকে বেশি। তাহলে যেহেতু জিই জিএম এর থেকে বড় এবং একই সাথে আরই আরএম এর থেকে বড়, তাহলে জিই ইন্টু আরই এই যে গুণফল রয়েছে এই গুণফলটা ডেফিনেটলি জিএম ইন্টু আরএম এই গুণফলের থেকে বড় হবে। তার মানে আমি কিন্তু সহজেই বলতে পারি যে আমার ভিই যেটা রয়েছে সেটা ভিএম এর থেকে বড় হবে। তার মানে আমার যে সঠিক সম্পর্ক রয়েছে সেটি হচ্ছে গিয়ে ভিই ইজ গ্রেটার দ্যান ভিএম। অর্থাৎ আমার পৃথিবী থেকে কোনো বস্তুকে আমি যদি শূন্যে নিক্ষেপ করতে চাই এবং আমি পৃথিবীর যে বাধা রয়েছে সেটিকে যদি অতিক্রম করতে চাই, তাহলে আমার চাঁদের যে কাজটা যে বেগে সেটিকে নিক্ষেপ করা লাগতো পৃথিবীতে তার থেকে বেশি বেগে নিক্ষেপ করা লাগবে। এবারে চলো একটি মজার গাণিতিক সমস্যার সমাধান করা যাক। এখানে বলা রয়েছে একটি উপগ্রহ বৃত্তাকার পথে পৃথিবীর চারিদিকে ঘুরছে। ইহার বেগ কতটুকু বৃদ্ধি করলে ইহা আর পৃথিবীতে ফিরে আসবে না। দেখো আমি যে তোমাদেরকে কিছু ইনফরমেশন মনে রাখতে বলেছিলাম সেই ইনফরমেশনগুলো এখন তোমাদের কাজে দিবে। এখানে বলা রয়েছে একটি উপগ্রহ বৃত্তাকার পথে পৃথিবীর চারদিকে ঘুরছে এবং এর বেগ কত বৃদ্ধি পেলে সেটি আর পৃথিবীতে ফিরে আসবে না। আচ্ছা, আমাদেরকে এখানে যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হচ্ছে গিয়ে এই যে দুইটি ইনফরমেশন। বৃত্তাকার পথে উপগ্রহটা পৃথিবীকে প্রদক্ষিণ করছিল, তার মানে তার যে উৎক্ষেপণ বেগ ছিল সেটি হচ্ছে গিয়ে 7.88 কিলোমিটার পার সেকেন্ড। এটি কিন্তু কিলোমিটার পার সেকেন্ড হবে, কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমাদের বলা রয়েছে এটির বেগ কত বৃদ্ধি পেলে সেটি আর পৃথিবীতে ফিরে আসবে না। তার মানে তার উৎক্ষেপণ বেগ ন্যূনতম 11.2 যদি কিলোমিটার পার সেকেন্ড হয়ে যায় তাহলে সেটি আর আমাদের পৃথিবীতে ফিরে আসবে না। তাহলে দেখো আমাদের এই অবস্থায় তার বেগ ছিল 7.88, আমার বেগ বৃদ্ধি পেয়ে হয়ে গেল যদি 11.2 হয় তাহলেই কিন্তু বস্তুটা আর ফিরে আসবে না পৃথিবীতে। এখন আমাদের এইখানে কতটুকু বেগের বৃদ্ধি হলো সেটি কিন্তু আমাদের বের করতে হবে। এখন তোমাদের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে যে ক্যালকুলেটর ছাড়া এই জিনিসটা কিভাবে করব। আচ্ছা চলো আমরা দেখে নেই যে এই অঙ্কটা তোমরা কিভাবে সলভ করতে পারো। ধরো আমরা একটা কনসেপ্ট পড়ে আসি। ধরো কোনো একটা জিনিসের দাম শুরুতে ছিল 10 টাকা, দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার জন্য ওই বস্তুটার দাম হয়ে গেল 15 টাকা। এখানে পার্সেন্ট ইনক্রিজ কত? আচ্ছা, তার মানে এই বস্তুটার দাম কত টাকা বৃদ্ধি পেল? আমরা বলতে পারি যে এখানে 10 টাকায় দাম বৃদ্ধি পেয়েছে 5 টাকা, 15 - 10 5 টাকা। অতএব 1 টাকায় দাম বৃদ্ধি পেয়েছে 5/10 টাকা। অতএব 100 টাকায় দাম বৃদ্ধি পেয়েছে 50 টাকা। আচ্ছা, তাহলে দেখো আমার পার্সেন্টেজ ইনক্রিজটা কিন্তু 50%। আচ্ছা, এটা তো আমাদের কনভেনশনাল নিয়ম গেল, এই নিয়মটা তো আমরা সবাই জানি। এবারে চলো এই জিনিসটাকে একটু আলাদাভাবে দেখা যাক। এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ারের কনসেপ্ট। দেখো এই জিনিসটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। আমরা ধরো আমাদের যে পরবর্তী দাম রয়েছে 15, এটাকে আমরা যদি পূর্বের যে দাম রয়েছে 10 এটা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 1.5। এই 1.5টা হলো মাল্টিপ্লায়ার। এই মাল্টিপ্লায়ারের দুটো অংশ থাকে, একটি হচ্ছে আমাদের মূল যে পার্সেন্টেজ সেটি,
এবং একটি হচ্ছে গিয়ে আমাদের কতটুকু ইনক্রিজ করলো সেটি। আমরা এই 1.5 এর যে 2% সেটি হচ্ছে দুটি ভাগ, সেটি হচ্ছে যে কোনো মাল্টিপ্লায়ারেরই সবসময় দুটো ভাগ থাকে, একটি হচ্ছে গিয়ে 1 এবং আরেকটি হচ্ছে কতটুকু বৃদ্ধি পেল। তাহলে কতটুকু বৃদ্ধি পেল, আমি যদি 1.5কে দুই ভাগে লিখে ফেলি, একটি লিখতে পারি 1 আর একটি লিখতে পারি 0.5। এই 0.5টা হচ্ছে গিয়ে আমাদের পার্সেন্টেজ ইনক্রিজ, আর এই 1 যেটি ছিল সেটি হচ্ছে গিয়ে তার যে পূর্বের যে দাম রয়েছে সেটি, পূর্বের দামের তুলনায় সেটি 0.5 বা 0.5 মানে কিন্তু আমরা বলতে পারি 50% ইনক্রিজ। দেখো, তাহলে কিন্তু আমরা খুব সহজে এই মাল্টিপ্লায়ারের কনসেপ্ট যদি জানি তাহলে আমরা পার্সেন্টেজ ইনক্রিজ বের করতে পারবো। তাহলে কোনো মাল্টিপ্লায়ার যদি 1.3 হয় তাহলে আমরা বলতে পারি পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে 30%। কোনো একটি মাল্টিপ্লায়ার যদি 1.75 হয় আমরা বলতে পারি পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে 75%। কোনো একটি মাল্টিপ্লায়ার যদি হয় হচ্ছে গিয়ে 1.08 তাহলে আমরা বলতে পারি আমাদের যে পার্সেন্টেজ ইনক্রিজটা রয়েছে সেটি হচ্ছে গিয়ে 8%। আচ্ছা, তাহলে এবার আমরা এই অঙ্কটা কিভাবে করব? আমরা জানি যে আমাদের পরবর্তীতে যে বেগ হলো সেটি হচ্ছে গিয়ে 11.2, পূর্বের বেগ হচ্ছে গিয়ে 7.8। আচ্ছা দেখো, এখন আমার কি করা লাগবে? আমার এইটাকে এইটা দিয়ে ভাগ করা লাগবে। তোমাদের মধ্যে কেউ যদি এটা এই ভাগটা করে ফেলতে পারো তাহলে কিন্তু খুবই ভালো। দেখো, তুমি এই ভাগটা কিভাবে করতে পারো? আমি হলে যে জিনিসটি করতাম সেটি হচ্ছে আমার এখানে ভাগফলটি বের করা লাগবে। আমি অপশন টেস্ট করার চেষ্টা করতাম। ধরো আমি শুরুতে নিলাম 50%। এখন কোনো একটি বেগ যদি 50% ইনক্রিজ হতে হয় তাহলে তার মাল্টিপ্লায়ার হওয়া লাগবে 1.5। আর 1.5 মাল্টিপ্লায়ারটা কিভাবে আসবে? এই যে আমার নিচে যেটি রয়েছে সেটির তুলনায় উপরেরটি যদি 1.5 গুণ হয়। দেখো, এখানে 7.8 এর কি 1.5 গুণ 11.2? একটু যদি খেয়াল করো, দেখো তুমি যদি 1.5 গুণ করো, এই 1.5 গুণটা কিভাবে করলা? এই 10কে 2 দিয়ে ভাগ করলা এবং এই 10-এর সাথে যোগ করলা। 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, আর 5কে যদি 10-এর সাথে যোগ করো তাহলে পেয়ে যাচ্ছ 15। তাহলে আমি যদি 7.8কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমার যে অ্যান্সার আসবে সেটি আমি যদি এই 7.8 এর সাথে যোগ করি তাহলে কিন্তু আমার যে অ্যান্সার সেটি কিন্তু এই 11.2 এর থেকে বেশি হয়ে যাচ্ছে। দেখো, 7.8 এটিকে আমার যদি হচ্ছে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 3.9। 3 দুগুণা 6, 9 দুগুণা 18, হ্যাঁ 3.9। 7.8 আর 3.9 কিন্তু যোগ করলে 11.2 এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমার এই ভাগফলটা কখনোই 1.5 হতে পারবে না। আমার এই যে ভাগফল রয়েছে এটি অবশ্যই 1.5 এর থেকে কম হতে হবে। আর 1.5 এর থেকে কম মানে হচ্ছে 50% এর কম ইনক্রিজ করছে বেগ। দেখো, 50% এর কম কিন্তু এখানে একটাই অ্যান্সার রয়েছে, অতএব 41.4 যেটি রয়েছে সেটি আমাদের অ্যান্সার। তোমাদের মধ্যে কেউ যদি এই ভাগটি অন্যভাবে করতে চাও তারা তো অবশ্যই করতে পারো, কিন্তু আমি হলে তোমাদের এই অঙ্কটি যেভাবে সলভ করতাম সেটি তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি এই নিয়ম তোমাদের কারো না কারো উপকারে আসবে। এবারে আমরা কেপলারের যে সূত্র সংক্রান্ত গাণিতিক সমস্যাবলী রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। আমাদের কেপলারের প্রথম সূত্রটি কি ছিল? আমাদের কেপলারের প্রথম সূত্রটি ছিল যে কোনো গ্রহ আমাদের সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তার মানে এখানে যদি একটি গ্রহ হয়, এই গ্রহটি সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এটি ছিল আমাদের প্রথম সূত্র। dA/dt = 0, এটি হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় সূত্র। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এরকম তো আমরা কোনো দ্বিতীয় সূত্র পড়েছিলাম না,
দ্বিতীয় সূত্রটা আমি যদি এক্সপ্লেন করতে চাই, দ্বিতীয় সূত্রটা হচ্ছে অনেকটা এরকম যে ধরো এখানে একটি গ্রহ রয়েছে, এই গ্রহটি টি সময়ে এখান থেকে এখানে যায়, তাহলে এই গ্রহের কেন্দ্রর সাথে সূর্যের যদি কেন্দ্র যোগ করি এবং পরবর্তী অবস্থায় কেন্দ্রের সাথে সূর্যের যদি কেন্দ্র যোগ করি, তাহলে এখানে যে ক্ষেত্রফলটা রয়েছে সেই একই টি সময় ব্যবধানে ওই গ্রহটাই যদি এখান থেকে এখানে যেত, তাহলে সে যে ক্ষেত্রফলটা তৈরি করত সেটি সেম হবে। তার মানে এই যে ক্ষেত্রফল রয়েছে আর এই যে ক্ষেত্রফল রয়েছে এটি সেম, এই যে ক্ষেত্রফল রয়েছে এই যে ক্ষেত্রফল রয়েছে এটিও সেম। তার মানে আমার যে ক্ষেত্রফল রয়েছে এ সেটি কিন্তু আমার কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। আর আমরা জানি কোনো একটি কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের অ্যান্সারটি 0 হয়। আশা করছি তোমরা এই সূত্রের যে রূপটি রয়েছে সেটি বুঝতে পেরেছ। এবং আমাদের থার্ড যে সূত্র রয়েছে সেটি হচ্ছে গিয়ে গ্রহের যে পর্যায়কাল সেটির বর্গ গ্রহ থেকে সূর্যের যে দূরত্ব রয়েছে সেটির ঘনের সমানুপাতিক, তার মানে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব। তাহলে চলো এই সংক্রান্ত আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করে ফেলি। আমাদেরকে বলা রয়েছে যে পৃথিবীর চারদিকে ঘূর্ণনরত দুটি কৃত্রিম উপগ্রহের ব্যাসার্ধের অনুপাত 1:4 হলে এদের আনুষঙ্গিক পর্যায়কালের অনুপাত কত। আমরা দেখো এখান থেকে দেখতে পেলাম যে t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি কিন্তু a1 কিউব বাই a2 কিউব। তাহলে আমরা বলতে পারি t1 স্কোয়ার ডিভাইডেড বাই t2 স্কোয়ার ইকুয়াল t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার সমান সমান আমরা বলতে পারি a1 কিউব বাই a2 কিউব, a1 কিউব ডিভাইডেড বাই a2 কিউব। আচ্ছা, আমাদের কিন্তু বলা রয়েছে যে উপগ্রহের যে ব্যাসার্ধ রয়েছে সেটির অনুপাত 1:4। তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি যে t1 বাই t2 হোল স্কোয়ার সমান সমান হচ্ছে গিয়ে 1/4 তার কিউব, বা আমরা এটাকে বলতে পারি 4 4 16 4 16 64 বা 1/64। এখন আমি যদি উভয় পক্ষে বর্গমূল করে দেই তাহলে আমি পেয়ে যাচ্ছি t1 বাই t2 সমান সমান 1/8, কেননা 64কে বর্গমূল করলে 8 হয়, 8 8 64। তাহলে এদের আনুষঙ্গিক পর্যায়কালের যে অনুপাত সেটি হচ্ছে গিয়ে 1:8। এই ধরনের সমস্যা কিন্তু আমরা প্রায়ই আমাদের যে পরীক্ষা রয়েছে সেটিতে লক্ষ্য করতে পারি। আশা করছি তোমরা এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেটি খুব সহজে সলভ করতে পারবে। এবারে আমরা আমাদের ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের ক্লাস আর একটি সমস্যার মাধ্যমেই আমরা আমাদের ক্লাসের ইতি টানব। আমাদের এই যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে আমাদের পর্যায়কাল সংক্রান্ত যে সমস্যা, গাণিতিক সমস্যা সেটি। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থানে গেলে অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকে, আর যেহেতু পর্যায়কালের সাথে অভিকর্ষজ ত্বরণের একটি সম্পর্ক রয়েছে তাই এই সংক্রান্ত গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা জানি যে t সমান সমান 2π√L/g। তার মানে দেখো এখানে সময়ের সাথে অভিকর্ষজ ত্বরণ যেটি রয়েছে সেটি ব্যস্তানুপাতে রয়েছে, তাই আমি t টপ যদি উপরে পাই তাহলে g টপ যেটি রয়েছে সেটি নিচে পাবো। আমরা এই যে সূত্রটি রয়েছে এই সূত্রটির সাহায্যে ভূপৃষ্ঠের উঁচু কোনো স্থানে সরল দোলকের দোলনকাল কেমন হয় সেটি জানতে পারি। আমাদের সূত্রটি হচ্ছে গিয়ে দুটি সূত্র মনে রাখা লাগবে, তুমি চাইলে একটি সূত্রও মনে রাখতে পারো। t টপ বাই t সমান সমান √g/g টপ। আচ্ছা, এই সূত্রগুলো তোমার যদি মনে থাকে তাহলে চলো আমরা আমাদের যে গাণিতিক সমস্যা রয়েছে সেটি নিয়ে আলোচনা করি। আমাদের গাণিতিক সমস্যাটি বলা রয়েছে যে ভূপৃষ্ঠে কোনো সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, ভূপৃষ্ঠ হতে 6400 কিলোমিটার উচ্চতায় তার দোলনকাল কত। আচ্ছা, এখন আমরা জানি যে t সমান সমান 2π√L/g। আচ্ছা, তাহলে আমি যদি t টপ
বাই টি করতে চাই তাহলে আমার হয়ে যাবে সেটি হচ্ছে গিয়ে জি বাই জি টপ। আচ্ছা, আমরা আবার কিন্তু জানি যে জি টপ বাই জি, আমরা কিন্তু এই যে ক্লাস রয়েছে এটির প্রথমেই পড়ে এসেছিলাম, জি টপ বাই জি হবে হচ্ছে গিয়ে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। তাহলে যেহেতু আমার এখানে জি বাই জি টপ রয়েছে সেহেতু আমরা লিখতে পারি জি বাই জি টপ সমান সমান আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টি টপ বাই টি সমান সমান রুট ওভার আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর তার হোল স্কোয়ার। স্কোয়ার আর স্কোয়ার রুট কাটাকাটি চলে গেল, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর। দেখো, তোমরা যদি কেউ এই সূত্রটি মুখস্থ করতে চাইতে তাহলেও কিন্তু পারতে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই সূত্রটি একটু প্রতিপাদন করে দিলাম। তার মানে আমার সূত্রটি হচ্ছে টি টপ বাই টি সমান সমান আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর। এখন দেখো, আমাকে বলা রয়েছে যে ভূপৃষ্ঠে কোনো একটি সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড। তার মানে টি টপ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আমাকে বের করতে হবে কত উচ্চতায়, 6400 কিলোমিটার। দ্যাট ইজ আমাদের আর উচ্চতায় দোলনকাল কত হবে। তাহলে এইচ এর জায়গায় আমরা যদি আর বসিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি আর প্লাস আর ডিভাইডেড বাই আর, বা 2r বাই আর, আর আর যদি কেটে দেই 2। তাহলে টি টপ সমান সমান আমরা বলতে পারি 2 × 2 সমান 4 সেকেন্ড। দেখো, তাহলে আমার যদি একটি ভূপৃষ্ঠে সরল দোলক থাকতো যেটির দোলনকাল হতো 2 সেকেন্ড, তাহলে আমি যদি ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায়, তার মানে ব্যাসার্ধের সমান উচ্চতায় উঠতাম, তাহলে আমার এই 2 সেকেন্ড কিন্তু আর তার দোলনকাল থাকতো না, তার দোলনকাল হয়ে যেত 4 সেকেন্ড। আশা করছি এই যে ম্যাথটি রয়েছে সেটি তোমরা বুঝতে পেরেছ, এবং এই ম্যাথের মধ্য দিয়ে আমাদের আজকের যে ক্লাস ছিল সেটি আমরা শেষ করছি। আশা করা যায় আজকের ক্লাস থেকে তোমরা বেশ উপকৃত হয়েছ। তোমাদের যদি আজকের ক্লাস সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, কিংবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটিতে তোমরা মেসেজ করতে পারো। আশা করছি এই পরবর্তী লেকচারগুলোতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।